কাহিনী শুরু হয় টাউন নামের এক ব্যক্তিকে দিয়ে। সে তার বস্তির লোকদের সাথে শিকারিতে বের হয়েছিল। কিছুটা পর্যবেক্ষণের পর সে তার সব সাথীদের শিকারের জন্য প্রস্তুত হতে আদেশ দিল। তাদের লক্ষ্যে ছিল একদল বন্য মহিষ, যারা তাদের থেকে অল্প দূরে অবস্থান করছিল। এরপর টম ধীরে ধীরে তাদের দিকে অগ্রসর হতে শুরু করলো। টমের সাথে সব লোক একযোগে সেই বন্য মহিষদের উপরে আক্রমণ চালায়, কিন্তু সেই বন্য মহিষেরা এত সহজে হার মানতে রাজি নয়। তারা নিজেদের রক্ষা করার জন্য শিকারীদের দিকে ছুটে আসতে শুরু করে। ঠিক তখনই সব শিকারী একসাথে তাদের দিকে বর্ষা নিক্ষেপ করে। ফলে আতঙ্কে সব মহিষেরা উল্টো দিকে দৌড়াতে শুরু করে। সেই দিকে ছিল একটা গভীর খাদ, আর চোখের পলকে সব মহিষ একে একে সেই খাদে ঝাঁপ দিতে শুরু করে। এখন পর্যন্ত সবকিছু টাউনের পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু হঠাৎ ওই বন্য মহিষ খাদে ঝাঁপ না দিয়ে কেডা নামের এক ছেলের দিকে ছুটে যায়। আসলে এটি কেডার জীবনের প্রথম শিকার ছিল। অভিজ্ঞতার অভাবে সে সেই মহিষকে দেখে ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছন থেকে মহিষটা এসে তাকে ধাক্কা দেয়। ফলে সে মাটিতে পড়ে যায়। কিন্তু মহিষটি এটা তো থেমে থাকে না, বরং সে আবারও ঘুরে দাঁড়িয়ে কেরার দিকে ছুটে আসে। এবার সে কেরাকে তার শিং দিয়ে তুলে নিয়ে সরাসরি খাদের দিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে টম পিছন থেকে সে বন্য মহিষটির উপর আক্রমণ চালায়, কিন্তু পেটে বর্ষা লাগার পরও সে বন্য মহিষ সরাসরি খাদে গিয়ে ঝাঁপ দেয়। টম এবং তার সঙ্গীরা সঙ্গে সঙ্গে কেডাকে বাঁচানোর জন্য খাদের দিকে দৌড়ায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে কেডা একটি পাথরের সঙ্গে ঝুলে আছে। তবে সে বেশি সময় পাথর আঁকড়ে রাখতে পারে না। শীঘ্রই হাত ফসকে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায়, কিন্তু তার ভাগ্য ভালো ছিল। সে একটি বিশাল পাথরে পড়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। আসলে কেডা ছিল টমের ছেলে। সেই কারণে টম নিচে নেমে ছেলেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তার সঙ্গীরা তা করতে তাকে বাধা দেয়, কারণ সে কোনোভাবে তার ছেলের কাছে পৌঁছাতে পারবে না। কিছুক্ষণ পর রাত নেমে আসে। তবুও টমের বিশ্বাস ছিল হয়তো তার ছেলে এখনো বেঁচে আছে। তাই সে সেখানে বসে থেকে কেডাকে ডাকতে শুরু করে। কিন্তু যেহেতু সে ছিল বস্তির প্রধান, তাই সেখানে অনেকদিন থাকা সম্ভব ছিল না, কারণ বরফ পড়ার আগে তাদেরকে খাদ্য নিয়ে বস্তিতে পৌঁছাতে হবে। তাই পরের দিন সকালে টম ভারাক্রান্ত হৃদয়ে কেডার জন্য শেষকৃত্যের প্রার্থনা করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ধরেই নিয়েছে তার ছেলে হয়তো মারা গিয়েছে, কারণ নিচে পড়ে থাকা কেডার এখনো জ্ঞান ফিরে আসেনি। এরপর তার বাবা লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কেডার উপরে এক ঈগলের নজর পড়ে। সামনে এত ভালো খাবার দেখে ঈগলটির সঙ্গে সঙ্গে কেডার দিকে উড়ে যায়, কিন্তু ঠিক যখনই সে কেডাকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, তখনই হঠাৎ কেডার জ্ঞান ফিরে আসে। সে এক ধাক্কা ঈগলটিকে ধরে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। নিজেকে সে চূড়ায় আটকে থাকতে দেখে কেডা ভীষণ ভয় পেয়ে যায়। সে সাহায্যের জন্য জোরে জোরে তার বাবা অর্থাৎ টাউনকে ডাকতে শুরু করে, কিন্তু সে শীঘ্রই বুঝতে পারে যে তাকে সাহায্য করার মতো সেখানে আর কেউ নেই। তবুও কেডা ঠিক করে নেয় সে এত সহজে মরবে না। তাই সে নিজে থেকে নিচে নামার চেষ্টা শুরু করে। এই প্রচেষ্টায় তার পা ফসকে যায়, কিন্তু সঠিক সময় সে আবারও পাথর আঁকড়ে ধরতে সক্ষম হয়। তবে এখন নিচে নামার আর কোনো ভরসা ছিল না। এদিকে সে বেশিক্ষণও শুধু হাতের জোরে ঝুলে থাকতে পারবে না। তবুও সে প্রাণপণ শক্তি দিয়ে সে পাথরটি আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে। কিছুক্ষণ পর সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়, আর অল্প সময়ের মধ্যে নিচে জমে থাকা পানিগুলো একটি নদীর রূপ নেয়। নদী দেখে তার বিশ্বাস হয় নিজের জীবনকে বাঁচানোর জন্য এটাই তার শেষ সুযোগ। তাই কোনো কিছু না ভেবে সে এই নদীতে লাফ দেয়। পরের সকালে যখন তার চোখ খোলে, তখন সে নিজেকে এক নির্জন জায়গায় পড়ে থাকতে দেখে। কিন্তু তখনই তার দৃষ্টি পড়ে নিজের পায়ের দিকে, যেটা সে কোনোভাবে নড়াতে পারছিল না। জুতা খোলার পর সে দেখতে পায় হাড় সরে যাওয়ার কারণে তার পা ভয়ানকভাবে ফুলে গেছে। সে তৎক্ষণাৎ দুটো পাথরের সাহায্যে নিচের পাকে ভরসা দেয়। এরপর সবচেয়ে আগে সে নিচে সরে যাওয়া হাড় আবারও জায়গা মতো বসিয়ে দেয়। তারপর জুতার সঙ্গে কাঠি বেঁধে হাঁটা সুবিধার জন্য পাকে শক্তভাবে বেঁধে নেয়। কেটা তার সঙ্গীদের কাছে ফিরে যেতে চায়, তাই সে পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেয়। চূড়ায় পৌঁছায় তার চোখে পড়ে কিছু পাথর, যেগুলো টাউন তার প্রার্থনার জন্য ব্যবহার করেছিল। সেগুলো দেখে কেরার ভেতর সব আশা ভেঙে যায়, আর সে অনেক কষ্ট পায়। কিন্তু ঠিক তখনই সে কিছু শব্দ শুনতে পায়। ভালো করে তাকাতে তার চোখে পড়ে একদল নেকড়ে। নেকড়েগুলোকে দেখে কেডা সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু সে নেকড়েদের থেকে দ্রুত দৌড়াতে পারে না, কারণ অলরেডি সে তার পায়ে আঘাত পেয়েছে। যার ফলে খুব অল্প সময়ের মধ্যে নেকড়েগুলো তার একেবারে কাছে পৌঁছে যায়। তাদের হাত থেকে বাঁচতে কেডা একটি শুকনো গাছে ওঠার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক সেই সময় একটি নেকড়ে তার পায়ে কামড় দেয়। কিন্তু কেডার সাথে সাথে নিচে ছুরি বের করে সে নেকড়ের উপরে আঘাত করে। তবে বাকি নেকড়েগুলো তখনও গাছের নিচে দাঁড়িয়েছিল। তাই কেডাও ঠিক করে ওরা না যাওয়া পর্যন্ত কেডা গাছের উপরেই থাকবে। আর এভাবে তাকে পুরো রাতটা সে গাছের উপরে কাটাতে হয়। পরে সকালে ঘুম ভাঙতে সে দেখতে পায়
সেই নেকড়েগুলো তাদের আহত সঙ্গীকে ফেলে রেখে সেখান থেকে চলে গেছে। এরপর কেটা সবার আগে নিচের ছুরিটিকে এটি কাঠির সঙ্গে বেঁধে নেয়, যাতে নিজের জন্য একটি অস্ত্র বানানো যায়। তারপর সে আহত নেকড়েটিকে মারার জন্য তার কাছে যায়, কিন্তু তাকে ওই রকম আহত অবস্থায় দেখে কেটার মন গলে যায়। ফলে সে নেকড়েটিকে না মেরে তার প্রাণ বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এরপর নিজের সুরক্ষার জন্য প্রথমেই সে একটি দড়ির সাহায্যে নেকড়ের মুখ বেঁধে ফেলে। তারপর সেটিকে নিজের কাঁধে তুলে একটি গুহার দিকে রওনা দেয়, যেখানে তারা কোনোভাবে রাতটি কাটিয়ে ফেলে। পরের সকালে কেরা কিছু ওষুধি গাছ ছিঁড়ে নিজের আহত স্থানে মেখে নেয়। ঠিক তখনই নেকড়েটি তার মুখে বাধা দড়ি সঙ্গে সঙ্গে খুলে ফেলে, কিন্তু এটা দেখার পরও কেরা সেখানেই শান্তভাবে বসে থাকে। অল্প কিছুক্ষণ পর সে নেকড়েটিকে পানিতে ওঠার চেষ্টা করে, কিন্তু নেকড়েটি দাঁত বের করে কেটাকে ভয় দেখায়। কেরা তবুও নিজেকে শান্ত রেখে তাকে পানি দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। ফলে কেডার এই ব্যবহার দেখে নেকড়েটিও শান্ত হয়ে যায়। এরপর সে কেডার পানি খেতে শুরু করে। এটা দেখে কেডা খুব খুশি হয়। কিছুক্ষণ পর সে নেকড়ের আঘাতের জায়গায় লেগে থাকা পোকাগুলো সরিয়ে ফেলে, আর সেই পোকাগুলো নেকড়েকে খাওয়ার জন্য দিয়ে দেয়। কিন্তু কেডা জানতো বেঁচে থাকতে হলে তাকে শিকার অবশ্যই করতে হবে, তাই সে প্রয়োজন পূরণের জন্য পরের দিন সে একটি খরগোশ শিকার করে আনে। যখন সে সেটি রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই নেকড়েটি এগিয়ে এসে তার কাছ থেকে খরগোশটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কেডা জানতো নেকড়েকে নিয়ন্ত্রণ রাখতে হলে তাকে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে হবে, তাই সে সাথে সাথে নেকড়েকে ভয় দেখিয়ে আবারও পিছনে সরিয়ে দেয়। এরপর নিজের শক্তি দেখানোর জন্য সে মাটিতে পড়া খরগোশটিকে দাঁত দিয়ে ছিঁড়ে খেতে শুরু করে। এটা দেখে নেকড়েটি চুপচাপ নিজের জায়গায় বসে যায়। সেই রাতে কেডা বহুদিন পর খাবার খায়, আর অন্যদিকে নেকড়েটি চুপচাপ বসে কেটার দিকে তাকিয়ে থাকে। অল্প কিছুক্ষণ পর কেটা তাকেও খাবার দেয়, কিন্তু সে নেকড়েটিকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে খাবার খাওয়ার জন্য কেটার অনুমতি নিতে হবে। পরের কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর কেটা বরফ ফেরার আগে নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে নেকড়েটিকে সঙ্গে নিয়ে যেতে পারবে না। তাই সে নেকড়েটিকে তার নিচের পরিবার খুঁজে নিতে বলে, কিন্তু নেকড়েটি সেখান থেকে নড়ার জন্য একেবারে রাজি ছিল না। তাই কেটা তাকে সেখানেই রেখে একা ঘরে ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাইরে বের হতে নেকড়েটি আস্তে আস্তে তার পিছু নিতে শুরু করে। কিছুক্ষণ এমন চলার পর কেটা বিরক্ত হয়ে নেকড়েটিকে তাড়ানোর জন্য তার দিকে একটি কাঠ ছুঁড়ে মারে, কিন্তু নেকড়েটি ভয় পেয়ে পালানোর বদলে ওই কাঠের টুকরোটি তুলে নিয়ে কেটের সামনে দৌড়াতে শুরু করে। এর আগে যে কেটা কিছু বুঝে উঠতে পারে, তার চোখে পরে পাশে দাঁড়িয়ে থাকা কিছু বনো শুকর। ওদের দেখা মাত্র নেকড়েটি পূর্বগতিতে তাদের দিকে ছুটে যায়। এদিকে কেটা ভয়ে নিজের বর্ষা হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আর যখন বনো শুকরটি নেকড়ের হাত থেকে বাঁচতে কেটার দিকে দৌড় দেয়, তখন কেটা তাকে মারার বদলে সেখানে চুপচাপ তাকিয়ে থাকে। ফলে শুকরটি পালিয়ে যেতে সক্ষম হয়। এটা দেখে নেকড়েটি খুব হতাশ হয়ে পড়ে, কারণ কেটার ভুলের জন্য এখন তাদের দুজনকে না খেয়ে থাকতে হবে। তবে কিছুক্ষণ পর তাদের মধ্যে আবারও সমঝোতা হয়। ফলে কেটা নেকড়েটির নাম দেয় আলফা। পরবর্তী কয়েকদিনে আলফার সাহায্যে কেটা খুব ভালোভাবে শিকার করতে শিখে ফেলে, এবং ধীরে ধীরে তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। এমনকি রাতে আলফা কেটাকে গরম রাখার জন্য তার সঙ্গে লেপ্টে ঘুমায়। অন্যদিকে কেটা সবকিছুতে ভীষণ আনন্দ পাচ্ছিল। কিন্তু কয়েকদিন পর শীত নামতেই পুরো এলাকা সাদা বরফে ঢেকে যায়। তবুও কেডা আর আলফা কোনো রকমের শিকার করতে করতে ধীরে ধীরে সামনে এগোচ্ছিল। কিন্তু একদিন পায়ের নিচের বরফ ভেঙে যাওয়ার কারণে কেডা সরাসরি নিচে থাকা পানিতে গিয়ে পড়ে যায়, আর এখন সে উপরে ওঠার কোনো পথ পাচ্ছিল না। অন্যদিকে আলফা নিজের ওজন দিয়ে বরফ ভাঙার চেষ্টা করছিল, কিন্তু তার ওজন বরফ ভাঙার জন্য যথেষ্ট ছিল না। কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে কেডা নিজের ছুরির সাহায্যে পথ তৈরি করে। এরপর আলফার সাহায্যে সে কোনোভাবে পানি থেকে উপরে উঠতে সক্ষম হয়। পরের দিন পথে কেডা চোখে পড়ে একটি তাঁবুর বাহিরে বসে থাকা একটি ব্যক্তির উপর। তাকে দেখা মাত্র কেডা আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু লোকটির কাছে গিয়ে সে দেখতে পায় সে আগে বরফের কারণে সেখানে মারা গেছে। এরপর কেডা তাঁবুর ভেতরে গিয়ে খাবার খোঁজে, কিন্তু কোনো লাভ হয় না, সেখানে কোনো খাবারই ছিল না। এটা দেখে কেডা খুব হতাশ হয়, কিন্তু যেভাবেই হোক সে তার পরিবারের সঙ্গে দেখা করতে চায়। তাই দুজন আবারও তাদের যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর তাদের চোখে পড়ে সামনে থেকে আসা এক ভয়ানক তুষার ঝড়। তখন পরিস্থিতি আরো কঠিন করে তোলে। তারা দেখতে পায় কিছু শিকারী কুকুরও তাদের পিছু নিয়েছে। কেরা বুদ্ধি খাটিয়ে আলফাকে নিয়ে দ্রুত একটি গুহার দিকে চলে যায়। সামনে থেকে আসা ঝড় আর পিছন থেকে ধেয়ে আসা কুকুরদের মাঝেও তারা সঠিক সময় সে গুহার ভেতরে ঢুকতে সক্ষম হয়। ভেতরে ঢুকতে কেডা আর আলফা কুকুরদের স্বাগত জানার জন্য প্রস্তুতি নিয়ে সেখানে উপস্থিত ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা বুঝতে পায় কুকুরগুলো অবশ্যই ঝড়ের মধ্যে ফেসে গেছে। কেডা তখন মনে করে বিপদ হয়তো কেটে গেছে, কিন্তু আলফা এখনো দেয়ালের দিকে মুখ করে আক্রমণের জন্য প্রস্তুত ছিল। কিছু সেকেন্ডের মধ্যে তাদের সামনে একটি কালো চিতাবাঘ হাজির হয়। চিতাবাঘটি কেডাকে দেখার সাথে সাথে তার উপরে আক্রমণ করে, কিন্তু কেডাকে রক্ষা করার জন্য
আলফা চিতাবাঘের সামনে এসে দাঁড়ায়। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। এদিকে কেরা প্রথমে খুব ভীত ছিল, কিন্তু সে জানতো যে যদি সে চিতাবাঘকে মারতে না পারে তাহলে চিতাবাঘ আলফাকে মেরে ফেলবে। তাই সে সমস্ত সাহস জড়ো করে চিতাবাঘের দিকে একটি তীর নিক্ষেপ করে। তীরটি লাগার সঙ্গে সঙ্গে চিতাবাঘটিও মাটিতে লুটিয়ে পড়ে। তখন কেরা আলফাকে ডাকতে শুরু করে, যে কিনা চিতাবাঘের শরীরের নিচে পড়েছিল। এদিকে কেরার বারবার ডাকার পর আলফা নিজেকে চিতাবাঘের ভিতর থেকে নিজেকে মুক্ত করে। এরপর সে কেরা দেখে আসার চেষ্টা করে, কিন্তু আহত থাকার কারণে সে সেখানেই পড়ে যায়। এদিকে কেরা জানতো আলফা অনেকবার তার জীবন রক্ষা করেছে, সেজন্য সে যে কোনো পরিস্থিতিতে আলফাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যাবে। পরের দিন সকালে তারা আবারও নিজের গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। কিছু ঘন্টা পর তাদের চোখে পড়ে একটি পাথর, যার উপর কেরার বস্তির চিহ্ন ছিল। এর মানে তারা এখন বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। অন্যদিকে ধীরে ধীরে আলফার পদক্ষেপ তার আঘাতের কারণে দুর্বল হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে অবশেষে নিচে পড়ে যায়। এদিকে কেটা যাচ্ছিল আলফা যে কোনোভাবে তার বাড়ি পৌঁছার, কিন্তু আলফার মুখ দেখে সে বুঝতে পারে এখন সে আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু কেটাও এত সহজে হাল ছাড়ার মানুষ নয়, সেজন্য সে দ্রুত আলফাকে নিজের কাঁধে তুলে আবারও সামনে এগোতে শুরু করে। এরপর তারা রাতভর এভাবেই চলতে থাকে। পরের দিনও তারা তাদের সাহসের উপর নির্ভর করে অনেক পাহাড় পার করে। অবশেষে সে একটি স্থানে পৌঁছে তার বস্তিকে দেখতে পায়। কেটা তখন আলফাকে নিজের কাঁধে তুলে সরাসরি তার বস্তির দিকে ছুটে যায়, কিন্তু কিছু দূর গিয়ে সে সেখানে পড়ে যায়। অন্যদিকে টম কেটাকে সামনে জীবিত দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে কাছে এসে তার ছেলেকে ধরে। ঠিক তখন কেটার মাও সেখানে পৌঁছে যায়, যিনি তার ছেলেকে দেখার আশা ছেড়ে দিয়েছিলেন। এদিকে কেটাও তার মা বাবাকে দেখে ভীষণ খুশি হয়, কিন্তু তখনই সে তার পিতাকে যে কোনো পরিস্থিতিকে আলফাকে রক্ষা করতে বলে। এটা বলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার চোখ খুলে তখন সে জানতে পারে আলফা অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে। এর মানে আলফা আসলে একজন মহিলা নেকড়ে ছিল, যে কিনা পুরো যাত্রায় গর্ভবতী থাকা সত্ত্বেও কেডার পুরোপুরি সঙ্গ দিয়েছে আর বিপদ থেকে তাকে বারবার বাঁচিয়েছে। এই সত্য জানতে পেরে কেডার আলফার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবে। দেখা হবে পারে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন।